আজকের গল্পের নাম আশ্চর্য পুকুর ও লক্ষ্মীর পদ্ম। লক্ষ্মী তক্তাপোষের ওপর বসে মাকে দেখছে। স্টোভ জেলে রুটি বানাচ্ছে মা। পরপর কমাস ইলেকট্রিক বিল দিতে না পারার জন্য লক্ষ্মীদের ঘরের কারেন্টের লাইন কেটে দিয়েছে। স্টোভের আলোয় মাকে দুর্গা মার মতো লাগছে। রুটিগুলো গোল হয়ে ফুলে উঠেছে আর মা অপূর্ব কৌশলে শূন্যে ছুঁড়ে দিয়ে উল্টে নিচ্ছে এক একটা রুটি। লক্ষ্মী এক মনে দেখতে দেখতে স্থির হয়ে যায়। এক মনে ও যখনই কোনো কিছু দেখে কাঠের মতো স্থির হয়ে যায়। তখন লক্ষ্মী আর কিচ্ছু শুনতেও পায় না, দেখতেও পায় না। ও যেন কেমন একটা অন্যরকম হয়ে যায়। কিছুক্ষণ পর মাকে গজগজ করতে করতে শুনতে পায়, লক্ষ্মী, সবই আমার অদৃষ্ট। অলক্ষ্মী, মা আমার, খাবি আয়। সে সব শুনতে পায়, সব দেখতেও পায়, বুঝতেও পারে অনেক কিছু, কেবল কিচ্ছুটি বলতে পারে না। কেন যে তার গলা থেকে কোনো শব্দ বের হয় না তা লক্ষ্মী জানে না। তবে মা মাঝে মাঝেই কাঁদে আর বলে, গরিবের কপালেই যত দুঃখ লিখেছ ঠাকুর। বাবাকে লক্ষ্মী চোখে দেখেনি। মা তাকে খাওয়াতে খাওয়াতে বলে। শুনে শুনে লক্ষ্মীর মুখস্থ হয়ে গেছে। সেই যেবার পুজো 1 মাস পেছিয়ে গেল, মাঘ মাস নাকি যেন পড়েছিল। পুজো ভালোই ভালোই কেটে গেল। লক্ষ্মী পুজোর দিন সকালে ব্যথা উঠল। সরস্বতী দিদি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। সারাটা দিন হাসপাতালে শুয়ে রয়েছি, ব্যথায় ককাচ্ছি। নার্স দিদি দেখে বলল, এখনও দেরি আছে। কি মন খারাপ। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এমন করে শুয়ে থাকতে কার ভালো লাগে। তারপর সন্ধ্যাবেলা যখন চারিদিকে উলুধ্বনি বেজে উঠল, তুই ঠিক তখনই এলি আমার কোলে। আকাশের দিকে চেয়ে দেখি গোল থালার মতো পূর্ণিমার চাঁদ। হাসপাতালের সবাই বলল, তোমার ঘরে মা লক্ষ্মী এসেছে গো। বড় দিদিমণি রিনাকে খুব ভালোবাসেন। নার্সারি সেকশনে বাচ্চাদের মাসির কাজটা উনিই পাইয়ে দিয়েছেন। তা না হলে লক্ষ্মীকে নিয়ে মরা ছাড়া তার আর কোনো গতি ছিল না। রিনা যতক্ষণ স্কুলে বাচ্চাদের নিয়ে থাকে, লক্ষ্মী স্কুল মাঠে ঘুরে বেড়ায়, নয়তো বড় দিদির ঘরের বাইরে করিডোরে বসে থাকে। বড়দি ওকে ছবির বই দেন। মাঝে মাঝে এসে সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়ে যান। বড়দির মতোই দারোয়ান থেকে শুরু করে স্কুলের সবাই লক্ষ্মীকে ভালোবাসে। টিফিনের সময় মা যখন কচি কাঁচাগুলোকে টিফিন খাইয়ে দেয়, হিসি করিয়ে আনে, তখন লক্ষ্মী মার কাছে গিয়ে বাড়ি থেকে আনা খাবার খেয়ে নেয়। মা ওকেও খাইয়ে দেয়। জল টল খেয়ে লক্ষ্মী আবার স্কুলের গেটের সামনে আম গাছের নিচে টুলে বসে খৈনি ডলতে থাকা রামশরণের কাছে গিয়ে দাঁড়ায়। তখন রামশরণ হাত মুখ নেড়ে অনেক কিছু বলে। লক্ষ্মী সেসব শোনে। তারপর আস্তে আস্তে পুকুরের ধারে গিয়ে চুপ করে বসে থাকে। পুকুরের কাছে বাচ্চারা যাতে যেতে না পারে তার জন্য তারের বেড়া দিয়ে ঘেরা। তবুও ওই জায়গাটায় ঘাসের ওপর বসে থাকতে বেশ লাগে। লক্ষ্মীর পড়াশুনোর বালাই নেই। ও অন্য ক্লাসের হই হই দিদিমণিদের পড়ানোর শব্দ, দাদাদের পিটি স্যারের সঙ্গে মাঠে পিটি করা, প্রজাপতির ছুটোছুটি, পাখিদের ঝগড়া, ফেরিওয়ালাদের ডাক, এই সমস্ত শুনতে শুনতে অনেক সময় ঘুমিয়ে পড়ে। মা এসে ওকে জাগিয়ে মাথা আঁচড়ে চটি পরিয়ে হাত ধরে বাড়ি নিয়ে যায়। যাওয়ার আগে বড়দির ঘরের সামনে রোজ একবার এসে সারা দিনের ঘটনা বলে যায়। বড়দি মার সুখ দুঃখের খোঁজ নেন। বাচ্চাদের কার কী সমস্যা সব জিজ্ঞাসা করেন। লক্ষ্মীর চিকিৎসার কথাও জিজ্ঞাসা করেন। আর শেষে নরম স্বরে জিজ্ঞাসা করেন, ওর বাবার কোনো খোঁজ পেলে? রিনা মুখ শুকনো করে বলে, কোথায় আর পেলাম বড়দি। ওই বোবা মেয়েকে আমার পেটে দিয়ে সে যে কোথায় নিখোঁজ হয়ে গেল। মা ফোপাতে থাকে রোজকার মতো। বড় দিদিমণি রিনার কাঁধে হাত রাখেন। আমি তো আছি। লক্ষ্মীর ভোকাল কর্ডে একটা অপারেশন করলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তো বলেছেন আশা আছে। এত ছোট বাচ্চার পক্ষে এই অপারেশনের ধকল নেওয়া সম্ভব হয় না বলেই ডাক্তারবাবুরা লক্ষ্মীর 10 বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বলেছেন। সে তো তুমি জানোই। তারপর অপারেশন হবে। তোমার যখন যা দরকার হবে আমাকে বলবে। আপনি আছেন বলেই তো বেঁচে আছি দিদি। ছি, ওভাবে বলতে নেই। মেয়েই তো তোমার সাক্ষাৎ মা লক্ষ্মী। দেখবে ওই তোমার সব দুঃখ দূর করবে। আপনি আশীর্বাদ করুন, তাই যেন হয় দিদি। লক্ষ্মী বড় বড় চোখে ওদের কথা শুনতে থাকে। বড়দি ওর চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলেন, মা লক্ষ্মীর হাতে থাকে পদ্ম। তিনি পদ্মের ওপর বসে থাকেন। পদ্মে পদ্মালয়ে শুভে।
পদ্ম জলে থাকে, কিন্তু নিজে জলের ওপরে মাথা উঁচু করে থাকে। পদ্মের পাতায় জলের দাগ ধরে না। কোনো বিরুদ্ধ পরিবেশের মধ্যেও মাথা উঁচু করে থাকা যায়, পরিবেশকে ছাপিয়ে ওঠা যায়। লক্ষ্মী এসব কথা খুব মন দিয়ে শোনে। ও মনে মনে দেখতে পায় ওদের স্কুলের টলটলে পুকুরটা, আর সেখানে ওর মানুষ দৃষ্টিতে ফুটে ওঠা একটা লাল টুকটুকে পদ্ম। রিমি রাতের খাবার গোছাচ্ছিল রান্নাঘরে। এমন সময় ল্যান্ডফোনটা বেজে উঠল। ল্যান্ডফোনে খুব কমই ফোন আসে, তবুও লাইনটা আছে। এখন রাত প্রায় 10টা। এই সময় কে আবার ফোন করলো? রিমি শাশুড়ি মাকে ডেকে বলল, মা একটু দেখো না কে ফোন করেছে। পকাই বাবাকে ডেকে নিয়ে আয়, খেতে আয়। পকাই কার্টুন দেখছিল। মায়ের ডাকে ড্রয়িং রুমের সোফা থেকে এক ছুটে ডাইনিং টেবিলে এসে বসে গেল। দেরি করলেই মা রাগ করবে। ঠাকুমা আর বাবাও চলে এসেছে। বাবাই গিয়ে ফোনটা তুলল। ও প্রান্ত থেকে অনেকক্ষণ কেউ কিছু বলছিল। বাবা মন দিয়ে শুনল, তারপর ইশারায় পকাইকে ডাকলো কাছে। ফোনে এক হাত চাপা দিয়ে পকাইকে নিচু স্বরে জিজ্ঞাসা করলো, পকাই, তোমার বন্ধু সুশেত আজ স্কুল থেকে বাড়ি ফেরেনি? তুমি কিছু জানো? পকাই জোরে জোরে দুদিকে মাথা নাড়ালো। বাবা ফোন রেখে খুব গম্ভীর মুখ ঠেয়ে টেবিলে এসে বসলো। মা বাবার মুখের দিকে তাকিয়ে আছে। ঠাকুমাও। দুজনেরই চোখে প্রশ্ন। বাবা বলল, সুশেত আজ স্কুল থেকে বাড়ি ফেরেনি। ওরা সবার বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেছে, থানায় ডায়েরিও করেছে। ঠাকুমা বলল, কোথায় বদমাইশি করে বসে আছে গিয়ে? যা শয়তান ছেলে। মা বলল, এ কী কথা বলছো মা? সেও তো পকাইয়ের মতোই একটা বাচ্চা। ওর বাবা মা কত দুশ্চিন্তা করছে। না, আমি তো তেমন কিছু বলিনি। যেমন মা তার তেমন ছেলে। মা দিনরাত বেটা ছেলেদের মতো পোশাক পরে টোটো করে বেড়ালে এটাই হবে। মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। জিমির মা সিভিল ইঞ্জিনিয়ার, ওকে সাইটে যেতে হয়, শাড়ি পরে সাইটে কাজ করবে। রিমি, তুই জিমির মার হয়ে কথা বলছিস? এই গত সপ্তাহেই না ছেলেটা আমাদের পকায়ের সঙ্গে মারামারি করে ওর ঠোঁট ফাটিয়ে দিয়েছিল। সে হলোই বা, বাচ্চারা অমন কত মারামারি করে, তা বলে কারো অমঙ্গল চাইব কি করে? পকাই নিজের ঠোঁটে হাত বুলায়। সত্যি বাবা, সুশেতটা যা মারকুটে। বাবা বলে, পকাইকে কাল স্কুলে পাঠিয়ে কাজ নেই। ঠাকুমা অবাক হয়ে বলে, ওমা, একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না বলে আমাদের পকাই কেন ঘরবন্দি হয়ে বসে থাকবে? মা বলে, ঠিকই তো। আচ্ছা, আমি কাল গিয়ে বড়দির সঙ্গে কথা বলে আসব। সুশেতর ডাকনাম জিমি। ও পকাইদের পাড়াতেই থাকে। পকাইয়ের ভালো নাম অর্কপ্রভ। পকাইয়ের মা একটা এনজিওর সঙ্গে যুক্ত। সেই সুবাদে রিনা লক্ষ্মীকে নিয়ে কবার পকাইদের বাড়িতে গিয়েছে। তখনই লক্ষ্মীর সাথে পকাই দাদার একটা এক্সট্রা বন্ধুত্ব হয়েছে। স্কুল ড্রেস ছাড়াও বাড়ির জামাই ও পকাই দাদাকে পড়ার টেবিলে বসে বইয়ের মধ্যে লুকিয়ে টিঙ্কল ডাইজেস্ট পড়তে দেখেছে। মা যখন পকাই দাদার মায়ের সঙ্গে কথা বলে, লক্ষ্মী গুটি গুটি চলে যায় পকাই দাদার ঘরের দরজায়। পকাই ওকে দেখলেই ইশারা করে ডাকে, আর কত ছবি দেখায়। পকাইয়ের কম্পিউটার আছে, সেখানে গেমস আছে। লক্ষ্মীকে ও নিনজাদের কাণ্ড কারখানা দেখায়। লক্ষ্মী তার পদ্মের পাপড়ির মতো বিশাল দুটি চোখ মেলে দেখে। ওর মুখে ফুটে ওঠে নানা অভিব্যক্তি। তাই দেখে পকাইয়ের মাস্টার সত্তা খুব জেগে ওঠে। ওকে সব কিছু বুঝায় আর বলে, লক্ষ্মী, বুঝতে পারছিস তো? লক্ষ্মী ঘন ঘন মাথা নেড়ে সায় দেয়, হ্যাঁ হ্যাঁ, সে সব বুঝেছে। জিমির সঙ্গে পকাইয়ের মারামারির সম্পর্ক। পাড়ায় আর স্কুলে সবার সঙ্গে সবার আলাদা আলাদা সম্পর্ক থাকে। কারুর সঙ্গে কারুর মারামারির, কারুর সঙ্গে চকলেটের, কারুর গেমসের, কারুর কম্পিটিশনের, এই রকম সব। জিমি খুব চনমনে, আর ওর চেহারাও বেশ মজবুত। পকাই রোগা পটকা, চোখের চশমা, কোমর থেকে প্যান্ট খসে পড়ে যায়। সব সময় প্যান্ট এক হাতে ধরে থাকে। সুশেত সুযোগ পেলেই পিছন থেকে অর্কপ্রভর প্যান্ট ধরে জোরসে একটা টান মারে, আর পকাই রেগে মেগে ওর পিছন ছুটতে থাকে। তখন মাঠের সব কটা বাচ্চা দুভাগ হয়ে দুজনের পিছনে দৌড়ায়। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। তারপর আরম্ভ হয় ঢিলে ঢালা ইটের কুচি ছোড়াছুড়ি। শেষ হয় পিটি স্যারের চিৎকার। মাঠের এক কোণে বসে লক্ষ্মী এসব দেখে হাসি খিলখিল করে। সেই জিমি বাড়ি ফিরছে পাক্কা 3 দিন পরে। স্কুলের পুকুরের ধারে একদম ভেজা জামা কাপড়ে মরার মতো পড়েছিল।
লক্ষ্মী তাকে দেখে দারোয়ান রামশরণের হাত ধরে টানতে টানতে সেখানে নিয়ে এসেছে। সবাই অবাক হয়ে গেছে। জোর আলোচনা চলছে এই নিয়ে যে স্কুল ড্রেস পরে আছে যখন, তাহলে দায়টা স্কুলের। একটা বাচ্চা খেলতে খেলতে কখন পুকুরের কাছে চলে গিয়েছে, জলে ডুবে গেছে, কেউ খেয়ালও করেনি। একদল দাবি তুলেছে তদন্ত কমিটি বসুক। জিমির বাবার প্রশ্ন, জলে এতদিন ডুবে থাকলে মারা যাওয়ার কথা, জল খেয়ে পেট ফুলে ভেসে উঠবার কথা, তেমন তো কোনো লক্ষণ নেই, যেন ঘুমিয়ে আছে। বরং এমন হতে পারে স্কুল থেকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল, পরে স্কুলকে ফাঁসানোর জন্যেই অজ্ঞান করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আবহাওয়া খুব গম্ভীর। স্কুলের দিদিমণি আর স্যারদের কারো মুখে কোনো কথা নেই। বড়দি খুব গম্ভীরভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। স্কুলের সব ক্লাসের ছেলে মেয়েদের মাঠে বেরিয়ে খেলা বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে। কেউ কেউ বলেছিল এ বিষয়ে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখা হোক, কিন্তু বড়দি তাতে রাজি নন। ছাত্রছাত্রীদের পড়াশোনার সঙ্গে তিনি কোনো রকম আপোষ করতে চান না। পকাইয়ের মায়ের সঙ্গে জিমির মায়ের কথা হচ্ছিল সেদিন স্কুলের গেটের বাইরে। জিমির বাবা মা এসেছিলেন বড়দের সঙ্গে দেখা করতে। পকাইয়ের মাও এসেছিল কোনো কাজে। তখন লক্ষ্মী বড়দির ঘরের বাইরে বসে শুনেছে। জিমির কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পরও থেকে নাকি ও একেবারে নিস্তেজ হয়ে পড়েছে, কথাও বলতে পারছে না। পড়াশুনো তো দূরের কথা,